বাংলাদেশের সার্বভৌমত্বে কেউ আঘাত না করছে। যদি বাংলাদেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করে, সেটা ভারত হোক বা অন্য কোনো দেশ হোক, যদি ভারত করে, ভারতের সেভেন সিস্টার তো একটা বিষয় আছেই। শুধু সেভেন সিস্টার না, আমরা তো আহ এই আত্মবিশ্বাস রাখি যে আমরা পুরো ভারতকেই খন্ড খন্ড করে ফেলবো। বাংলাদেশ যদি মনে করে যে ভারতের সাথে যদি আসলেই বাংলাদেশের সম্পর্ক চূড়ান্ত খারাপ পর্যায়ে পৌঁছায়, যুদ্ধের মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, আমরা অবশ্যই প্রথমেই ভারতের সেভেন সিস্টার ভাগ করে ফেলব। বাংলাদেশের মানুষের উপরে জুলুম করা হয়েছিল, हाँ খুব স্পষ্ট ভাষায় উনি বলেছেন। बिल्कुल আমি कहा একজন था। বাংলা আমি একজন বাংলাদেশী হিসেবে আমি हम्म, বিজয়ের মাসে পাকিস্তানের এই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব हम्म, ইমরান খান, তাকে আমি স্যালুট জানাই। আমার हम्म, দেশের সাথে হয়ে যাওয়া সত্যটিকে উনি জনসম্মুখে প্রকাশ করার জন্য। এই জুলুমটি পাকিস্তানের সাধারণ মানুষ করেন, এই গণহত্যা পাকিস্তানের সাধারণ মানুষ করেন। পাকিস্তানের সাধারণ মানুষ কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাইতে হবে পাকিস্তানের ওই রাজনৈতিক দলটির নেতাদের বা ওই রাজনৈতিক দলটি। अस्सलाम वालेकुम व्यूअर्स, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। आज हमारे साथ बांग्लादेश से जुड़े हैं फैसल हुसैन खान, सोशल एक्टिविस्ट हैं और बड़े अच्छे एनालिस्ट भी हैं। बहुत शुक्रिया फैसल खान, आपने एहसान रिएक्शन के लिए टाइम निकाला। ধন্যবাদ এহসান ভাই। আপনার মাধ্যমে আপনাকে এবং পাকিস্তানের সমস্ত জনগণকে 16ই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা। थैंक यू सो मच। फैसल खान, आज के टॉपिक की तरफ बढ़ेंगे। व्यूअर्स, जैसा कि आपको पता है कि पाकिस्तान और बांग्लादेश का जो रिश्ता है, रिलेशन है, वो बहुत बेहतर होता हुआ नजर आ रहा है। और साथ ही साथ अब कुछ आवाजें उठ रही हैं। ये नहीं पता ये आवाज कौन उठा रहा है, रवा उठा रहा है या कोई और उठा रहा है, कि ये कहा जा रहा है कि भाई पाकिस्तान से पहले माफी मांगो, फिर पाकिस्तान के साथ अच्छा ताल्लुक हो सकता है, अदरवाइज नहीं। यानी बांग्लादेश से ये आवाज उठाई जा रही है। तो फैसल खान, क्या आपको नहीं लगता कि 1971 जो सकूत ढाका हुआ है, बांग्लादेश हमसे अलग हुआ, उसका मलबा पूरे पाकिस्तान पर डाला जा रहा है? क्या कसूर आपको जुल्फ़िकार अली भुट्टो का नहीं लगता? क्या जनरल याह्या उस वक़्त थे? तो ये कहना कि पूरा पाकिस्तान माफ़ी माँगे, फिर हम आगे चलेंगे, इसको आप किस तरह देखते हैं? আচ্ছা, প্রথমেই আমি এখানে যে জিনিসটা বলতে চাই, 1971-এর 16ই ডিসেম্বর, এই ডিসেম্বর মাসেই বাংলাদেশ আহ, বিজয় অর্জন করে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করে। हुँ, তো আমি এই আহ, যুদ্ধে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা শহীদ হয়েছেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য, যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি বক্তব্যটি এখানে যেভাবে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনাটা করা উচিত, বা আমি বার্তা হিসাবেও আপনি নিতে পারেন। সেটি হচ্ছে, পাকিস্তান দেশটি हुँ, ক্ষমা চাইবে না পাকিস্তানের রাজনৈতিক দল ক্ষমা চাইবে? এখানে প্রশ্নটি খুব সিগনিফিক্যান্ট ভাবে जी, আমি উত্থাপন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, 1971-এর আগে 70-এ যেই নির্বাচন হয়েছিল, তখন খুব বড় একটি রাজনৈতিক দল পাকিস্তানের ক্ষমতায় ছিল, সেটি হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি, যেটি সংক্ষেপে পিপিপি। এই हाँ जी, পিপিপির পক্ষ থেকে ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জনাব ভুট্টো সাহেব। তো बिल्कुल। ভুট্টো সাহেব এবং পিপিপি যে রাজনৈতিক দল, এটি আসলে, আমি বাংলাদেশের মানুষ হিসেবে বলবো, এই দলটি একটি ক্ষমতা লিপ্স দল, যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা চেয়ারে বসার জন্য যে কোনো কিছু করতে পারে। हुँ, তারই একটি তারই একটি ফলাফল হচ্ছে 71-এ বাংলাদেশে গণহত্যা। শুধুমাত্র পিপিপি ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, এবং পাশাপাশি জেনারেল ইয়াহিয়া, যিনি প্রেসিডেন্টও ছিলেন তখন, हुँ, ইয়াহিয়া এটিকে সাপোর্ট করেছেন। 70-এর हाँ, নির্বাচনে পাকিস্তানে যে নির্বাচনটি হয়েছিল, সেখানে শেখ মুজিবুর রহমানের সমর্থিত যে রাজনৈতিক দল ছিল, সেটি 160-টিরও বেশি আসন পেয়েছিল নির্বাচনে। हुँ, যেখানে পাকিস্তানের, পূর্ণ পাকিস্তানের
আসন ছিল, যেটি সংসদীয় আসন ছিল মাত্র 300টি, সেখানে 160টিরও বেশি পেয়েছিল এই দলটি। সেখানে राइट ক্ষমতায় যাওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের সমর্থিত দলটির, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসার কথা ছিল। সেখানে তাদেরকে তাদের হক বা এদের হক না দিয়ে পিপিপির যিনি প্রধান ছিলেন, উনি জেনারেল ইয়াহিয়া, উনিও একজন ক্ষমতালোভী মানুষ ছিলেন। উনি উনি পরামর্শ দেন যে 70-এর নির্বাচনটিকে বাতিল করতে, যেটা পরবর্তীতে ইয়াহিয়া করেছিলেন, নির্বাচনটিকে বাতিল করেছিলেন। এবং राइट এরপরে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা হত্যা করেছে বাংলাদেশে, শুধুমাত্র পিপিপি তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। তো এখানে আমি যেই বক্তব্যটি দিব সেটি হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা একেবারে অরাজনৈতিক। এখানে এই ভালোবাসাটা রাজনৈতিক চাওয়া পাওয়ার ক্ষেত্রে না, এই ভালোবাসাটা ভাইয়ের প্রতি ভালোবাসা, একটি জাতির প্রতি ভালোবাসার বিষয়টি। তো এখানে যে প্রশ্নটি এসে দাঁড়ায় ক্ষমা চাওয়ার বিষয়টি, আমি বলতে চাই ক্ষমা চাওয়াটি পাকিস্তানের সাধারণ মানুষ কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে পিপিপি, যেই দলটি এই গণহত্যাটি, যেই দলের নেতৃত্বে এই গণহত্যা হয়েছিল 1971-এ। ठीक এই দলের বর্তমান প্রধান বিলওয়াল ভুট্টো, উনি এখন ক্ষমতার খুব পাকিস্তানি রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় উনি আছেন বা ওনার দল আছে। তো আমি আপনার মাধ্যমে পাকিস্তানের জনগণকে একটি বার্তা দিতে চাই যে আপনারা এই বার্তাটি পিপিপি কে জানান, চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখান তারা 71-এর যুদ্ধ অপরাধ করার মতো একটি রাজনৈতিক দল। আমি এই বিজয়ের মাসে আপনার মাধ্যমে আমার জানা মতে একজন মাত্র রাজনৈতিক নেতা এবং একটি মাত্র দল, সেটি হচ্ছে তেহরিক-ই ইনসাফ, যার প্রধান হচ্ছেন জনাব ইমরান খান। আমি এই একজন মাত্র ব্যক্তিকে বলতে শুনেছি, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, উনি সবসময়ই একটি কথা বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করা হয়েছিল। খুব স্পষ্ট ভাষায় উনি বলেছেন। बिल्कुल আমি कहा একজন था বাংলাদেশী হিসেবে আমি বিজয়ের মাসে পাকিস্তানের এই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খান, তাকে আমি স্যালুট জানাই। আমার দেশের সাথে হয়ে যাওয়া সত্যটিকে উনি জনসম্মুখে প্রকাশ করার জন্য। এই জুলুমটি পাকিস্তানের সাধারণ মানুষ করেন, এই গণহত্যা পাকিস্তানের সাধারণ মানুষ করেন। পাকিস্তানের সাধারণ মানুষ কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাইতে হবে পাকিস্তানের ওই রাজনৈতিক দলটির নেতাদের বা ওই রাজনৈতিক দলটি যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। ক্ষমা চাওয়া উচিত পিপিপির। লজ্জা হওয়া বলেন অথবা আপনি এটাকে যে ভাষাই ব্যাখ্যা করেন, এটার জন্য দায়ী আমি বলবো পিপিপি কে। তাদের ক্ষমা চাওয়া উচিত আসলে। ठीक सही यानी ये पीपल्स पार्टी पाकिस्तान पीपल्स पार्टी है जुल्फकार अली भुट्टो जो उनके लीडर थे यानी वो जी उनकी जो मिस्टेक थी इतना बड़ी मतलब वो उन्होंने गलती की और ये सारा मलबा डाला जा रहा है कि अब पूरे का पूरा पाकिस्तान जनाब अपोलोजाइज करे इसकी जनाब इसके ऊपर पहले इमरान खान जिस तरह आप फैसल भाई कह रहे हैं कि वो भी बात कर चुके हैं कि भाई गलती हुई है आगे जाना चाहिए अच्छा ये मुलाकात होती है पाकिस्तानी जो जी प्राइम मिनिस्टर है ना शहबाज शरीफ प्रोफेसर यूनुस के साथ मिस्र में ये जो D8 समिट हो रही है उसकी साइडलाइन पर मुलाकात बड़े अच्छे और खुशगवार अंदाज में हुई है और इसको पूरी दुनिया का मीडिया बार बार दिखा रहा है स्पेशली जो हमारा हमसाया हिंदुस्तान है वो उसके जी सीने के ऊपर आग लगी हुई है जी वो कह रहा है कि ये देखो यूनुस चले गए हैं शहबाज शरीफ को मिलने और पता नहीं ये क्या कौन सी डील हो रही है ये कोई न्यूक्लियर ट्रीटी तो नहीं हो गया इनका आपस में कोई इस तरह के मतलब वो इसके ऊपर लगातार प्रोपेगेंडा कर रहे हैं पाकिस्तान और बांग्लादेश के जो दोनों लीडर मिले हैं इस पर आप क्या कहेंगे फैसल भाई দেখেন, প্রথমে একটি তথ্য দিয়ে আমি আপনার প্রশ্নটির উত্তর দিতে চাই। সেটি হচ্ছে ভারতের রাজনৈতিক নেতারা এরা কতটা মূর্খ
এবং কতটা অসভ্য বর্বর, যার একটি প্রমাণ আজ থেকে ঠিক দুদিন আগে তারা দেখিয়েছেন। ভারতের পার্লামেন্টের বাইরে ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেস দুই দলের লোকের হাতাহাতিতে আহ দুইজন এমপি আইসিইউতে অ্যাডমিটেড। তো এই জায়গাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা বর্বর অসভ্য আহ, জাতি, আহ, ভারত যারা আরেকজনকে আসলে রাজনৈতিক শিষ্টাচার যদি শিখাতে চায়, এটা খুবই হাস্যকর। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস, উনি একটি দেশের রাষ্ট্রপ্রধান। ভারতকে এটা মনে রাখা উচিত, উনি ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। এবং বাংলাদেশের সাধারণ জনগণ ওনাকে ওই অধিকারটুকু দিয়েছে বাংলাদেশের কল্যাণের জন্য। উনি যেখানে যেটা করেন সেই রাইটটুকু তাকে দিয়েছে যে কোনো পদক্ষেপ নেয়ার। তো তারই हम्म অংশবিশেষ হিসেবে উনি শাহবাজ শরীফ সাহেবের সাথে উনি মিটিং করেছেন। মিশরে সামিটের বাইরে উনি মিটিং করেছেন, অবশ্যই ভালো কিছু ইস্যু নিয়ে উনি মিটিং করেছেন। এবং দুই দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের আলোচনা সেখানে হয়েছে। দুই দেশের আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তো পাকিস্তান সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মিটিং করেছে, সেখানে যদি ভারত ভেবে নেয় যে বাংলাদেশ পাকিস্তান থেকে পরমাণু বোম তৈরি করার আহ, আহ, তথ্য সংগ্রহ করছে বা তথ্য সংগ্রহ করছে বা তত্ত্ব নিচ্ছে, এইটা ভারতের সমস্যা, এটা আমাদের সমস্যা না। আমাদের রাষ্ট্রপ্রধান পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের সাথে একবার মিটিং করেছে, প্রয়োজনে আরো অসংখ্যবার করবে। আমার দেশের উন্নয়নের জন্য যা করা লাগে উনি প্রফেসর ইউনূস তাই করবে। এটাতে ভারত কি বলে কি যায়, বা এটা আমাদের আসলে কিছু যায় আসে না। যে জাতি ঠিক মতো ল্যাট্রিন ইউজ করতে জানে না, তাদের কাছ থেকে আমাদের আসলে শেখার তেমন কিছু নেই। प्रोफेसर मोहम्मद यूनुस ने जो मुलाकात की है ना शहबाज शरीफ के साथ, उसमें भी জি। उन्होंने इसी बात के ऊपर जोर दिया है कि भाई 1971 वाला जो मामला है ना, इसको रिजॉल्व करो और आगे निकलो, क्योंकि जो हमारी न्यू जनरेशन है, यंग जनरेशन है, वो कुछ करना चाहती है। वो पाकिस्तानियों के साथ मिलकर, इसी तरह जो पाकिस्तानी हैं, यंगस्टर हैं, वो भी चाहते हैं कि आपस में इंपोर्ट एक्सपोर्ट्स हो, ट्रेड हो, जो ये ट्रेड के बंद दरवाजे ये खुलें दोनों मुल्कों के दरमियान। तो क्या इस जो तजवीज़ को, इस सजेशन को जो दी है प्रोफ़ेसर साहब ने, इसको आप किस तरह से देखते हैं? আমি এই বিষয়টাকে অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গির সাথে দেখছি। এবং আমাদের এই মানসিকতাটাকে পাকিস্তান পিপলস পার্টি, যারা ক্ষমতার একটা খুব বড় স্টেক হোল্ডার বর্তমানে পাকিস্তানের, তাদেরকেও हुँ, আমি বলতে চাই আপনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশের মানুষের এবং ठीक। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ আমাদের সকলের এই মনোভাবটাকে আপনাদের हुँ, ওয়েলকাম করা উচিত। এবং পিপিপির এই ৭১-এর ঘটনার জন্য বাংলাদেশের সমস্ত মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। পাকিস্তান বাংলাদেশের সম্পর্কটাকে আরো দৃঢ়, গভীর এবং আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই অপরাধটা সংগঠিত হয়েছে পিপিপির দ্বারা, যেহেতু তারা ক্ষমতায় আছে ठीक। অবশ্যই তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং এতে করে যে জিনিসটা হবে, আমাদের বাংলাদেশের মানুষের ভেতর যেই চাপা কষ্ট বা যেই চাপা ক্ষোভ রয়েছে, এটি কিন্তু পাকিস্তানের সাধারণ জনগণের উপরে না, এটি हुँ, ওই রাজনৈতিক দল যারা ওই সময় ক্ষমতায় ছিল তাদের প্রতি। কারণ এই সিদ্ধান্তগুলো তারা দিয়েছে, গণহত্যা করার, এই খুন করার বা মানুষকে নির্বিচারে হত্যা করার সিদ্ধান্ত দিয়েছে ওই রাজনৈতিক দল দল যারা ক্ষমতায় ছিল। আমি এখানে আপনাকে একটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে আহ ১৯৭৪-এর ২৭ জুন ठीक। জনাব ভুট্টো উনি বাংলাদেশ সফর করেন এবং ২৮ জুন উনার সম্মানে একটি রাষ্ট্রীয় আহ, নৈশ ভোজের ব্যবস্থা করা হয়। সেখানে উনি একটি বক্তব্য দিয়েছিলেন এরকম, সেটি হচ্ছে উনি বলেছিলেন যে লজ্জাজনক দমন নিপীড়ন ও অকথ্য নির্যাতন করা হয়েছে
এই বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উনি শুভেচ্ছা নিয়ে এসেছেন। জনাব ভুট্টো এতটাই নির্লজ্জ একজন মানুষ, যিনি স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে একবারের, তখনও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, উনি একবারও দুঃখ প্রকাশ করেন, একবারও উনি ক্ষমা চাননি। ক্ষমা চাইতে হবে পাকিস্তানের জনগণকে নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। ক্ষমা চাইতে হবে যেই রাজনৈতিক দলের সিদ্ধান্তে এটি হয়েছিল। পাকিস্তান পিপলস পার্টি এই গণহত্যার জন্য একমাত্র দায়ী বলে আমি মনে করি। फैसल खान, सच बताइएगा, बांग्लादेश में रहते हैं, क्या ये जो तकनाफ नाफ रिवर वाला एरिया है, जो बॉर्डर लगता है जी। आपका म्यांमार के साथ, इंडियन मीडिया बार बार रिपोर्ट कर रहा है कि म्यांमार की जो आरकान आर्मी है ना भाई, उसने बांग्लादेश का जो बॉर्डर है वो कैप्चर कर लिया है, उस पर जाकर बैठ गए हैं वो। तो इसमें कितनी सदाकत है? क्या ये जो गोदी मीडिया है, ये इंडियन मीडिया बार बार जो इसके ऊपर रिपोर्टिंग कर रहा है, ये खबर ठीक है या गलत है? এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা একটি তথ্য। আমি এর আগেও জানিয়েছি যে মিথ্যা সংবাদ প্রচারে ভারত বিশ্বের নাম্বার ওয়ান। তো হুম। আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে ভারতের মিডিয়ায় প্রকাশিত খবরগুলোকে গুরুত্ব না দেয় এবং বিশ্বাস না করে, এটি সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য। আরাকান আর্মি বলতে যে সংস্থাটিকে বোঝায় সেটি হচ্ছে বর্তমানে মায়ানমারের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে, সেনা সমর্থিত সরকারের সাথে যারা বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরই একটি বড় অংশ হচ্ছে আরাকান আর্মি, যারা আরাকান রাজ্যের বিস্তীর্ণ অংশ দখল করেছে জান্তা সরকারের সাথে যুদ্ধ করে। তো যেই অংশটুকু তারা দখল করেছে তাদের নিজের দেশের, মায়ানমারের নিজের ভূমির যে বর্ডার যেটি আছে বাংলাদেশের সাথে, আরাকান আর্মি অ্যাকচুয়ালি তাদের নিজেদের বর্ডারের সুরক্ষা দিচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডে তারা 1 ইঞ্চি জমিও দখল করেনি এবং এটা করা অসম্ভব। বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে, আমি আগেও বলেছি, এইটা কারো পক্ষেই সম্ভব না। আর মায়ানমারের সাথে বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি একটি প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়া। और ये नई दिल्ली में एक सेमिनार हुआ है, मैं आपको ये बताता चलूं अपने दोस्तों को भी जो हमें देख रहे हैं, उसमें जितने भी ये सेपरेटिस्ट ग्रुप हैं, जो एंटी जनता हैं इनकी म्यांमार के, जिस तरह से अरकान आर्मी है और भी सेपरेटिस्ट ग्रुप हैं, उनको इन्होंने इनवाइट किया हिंदुस्तानियों ने, और इनको बुलाकर ये कहा गया है कि भाई आपने बांग्लादेश को दूसरी तरफ एंगेज रखना है ताकि इनका ध्यान उधर बटा रहे। तो ये आप नहीं समझ नहीं रहे कि जो हिंदुस्तान है वो प्रॉक्सी वार की तरफ जा रहा है? দেখেন, ভারত যদি বাংলাদেশের সাথে প্রক্সি যুদ্ধের চিন্তা করে, আমরা তো আসলে ভারতের সাথে সরাসরি যুদ্ধের চিন্তা করি। हम्म। আমরা বাংলাদেশি, আমরা বীর বাঙালি। তো আমরা চোরের মতো পিছন থেকে আঘাত করার আসলে আমাদের মানসিকতা আমরা রাখি না। फैसल खान, एक और मैं ऐड करना चाहता हूं इसमें। जिस तरह से काफी जो बांग्लादेशी वो कहते हैं कि जो 7 सिस्टर हैं, जो नॉर्थ ईस्टर्न स्टेट्स हैं, वो बांग्लादेश के ऊपर डिपेंड करती हैं। बांग्लादेश जब चाहे कुछ भी कर सकता है, लेकिन अब हिंदुस्तान चाहता है कि हम इनको बॉर्डर पे, यानी जो सेपरेटिस्ट ग्रुप हैं जिस तरह से अरकान आर्मी है, उसके जरिए बांग्लादेश को कमजोर करें। দেখেন, প্রথমেই এই যে জিনিসটা আমি বলবো সেটি হচ্ছে আহ, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এরা কখনোই কারো সাথে যুদ্ধে বিশ্বাস করে না। हम्म। যদি ততক্ষণ পর্যন্ত এরা কখনোই কারো সাথে যুদ্ধে বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বে কেউ আঘাত না করছে। যদি বাংলাদেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করে, সেটা ভারত হোক বা অন্য কোনো দেশ হোক, যদি ভারত করে, ভারতের 7 সিস্টার তো একটা বিষয় আছেই। শুধু 7 সিস্টার না, আমরা তো এই আত্মবিশ্বাস রাখি যে আমরা পুরো ভারতকেই খন্ড খন্ড করে ফেলব যদি বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত আঘাত করে। আর এইটা ভারতের একটি
মানসিকতা আমরা বাংলাদেশের মানুষ আহ, বাংলাদেশের हम्म, কোন রাজনৈতিক নেতা এরকম কোনো বক্তব্য তারা ভাবে না আসলে, বাট ठीक এইগুলো ভারতের নিজের ভাবনা, মানে ভারত নিজেই নিজেকে চিন্তা করে যে আমাকে কেউ অ্যাটাক করছে, অথচ বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে ভাবে না। বাংলাদেশের মানুষের আসলে এইসব নোংরা মানসিকতা পোষণ করে না বা নোংরা মানসিকতা বাংলার জনগণ রাখে না। এরপরেও ভারত বারবার বলেই যাচ্ছে যে আমরা সেভেন সিস্টার ঝুঁকির মুখে, তা বা ভারতের সেভেন সিস্টার ঝুঁকিতে আছে বাংলাদেশের কারণে। বিভিন্ন প্রপাগান্ডা তারা ছড়িয়ে যাচ্ছে। দেখেন এখানে খুব স্পষ্ট বার্তা, সেটি হচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে কোনো ঝুঁকির কিছু নাই। বাংলাদেশ যদি মনে করে যে ভারতের সাথে যদি আসলেই বাংলাদেশের সম্পর্ক চূড়ান্ত খারাপ পর্যায়ে পৌঁছায়, যুদ্ধের মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, আমরা অবশ্যই প্রথমেই ভারতের সেভেন সিস্টার ভাগ করে ফেলবো এবং সেই अब সক্ষমতা जो বাংলার ठीक মানুষ है রাখি। फैसल खान, अब जो हिंदुस्तान कह रहा है इसके ऊपर कि भाई आपकी ट्रेड अगर हो रही है पाकिस्तान के साथ, पाकिस्तान से आप चीनी ले रहे हैं शुगर 25,000 टन के करीब, तो फिर भाई ठीक है आप चावल भी, राइस और ये सब कुछ आलू टमाटर प्याज राइस अब हम आपको नहीं देंगे, वो भी आप पाकिस्तान से ले लें। तो वो तो अब उन्होंने सब कुछ बंद कर रहे हैं। तो इस पर अब बांग्लादेश क्या रिएक्ट कर रहा है? इस पर आप लोग क्या करेंगे? দেখেন প্রথমেই যে জিনিসটা আসলে বলতে চাই সেটি হচ্ছে আহ, ভারত বন্ধ করবে, এটা হচ্ছে পরে। আমরা বাংলাদেশের মানুষ ভারত থেকে আসলে কিনতে এখন আর চাই না। वो कह रहे আমরা हैं कि बांग्लादेशी भूखे मर जाएंगे अगर हमने चावल ना दिए इनको। আহ, हिंदुस्तानी कह रहे हैं। ঠিক ভারতের মিডিয়া যেরকমটা বলছে যে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে যদি ওরা না দেয়, আমি পাশাপাশি हम्म, এটাও তো বলতে পারি যে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষের জন্য জীবন দেওয়ার কথা বারবার বলছে, তাই না? তো বিষয়টা এরকম না যে ভারত না থাকলে বাংলাদেশ অচল হয়ে যাবে। সারা পৃথিবী রয়েছে ভারত, আমরাও আসলে চাই না ভারতের কাছ থেকে অন্যায্য দামে, আমি আবারও কথাটি বলছি, অন্যায্য দামে কোনো পণ্য কিনে বাংলাদেশে সেটিকে নিয়ে আসতে। আমরা ন্যায্য দামে পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা যেখানে ন্যায্য দামে পণ্য পাবো সেখান থেকেই কিনবো, এবং অবশ্যই পাকিস্তান আমাদের প্রথম পছন্দ হওয়া উচিত, এবং সেটা আশা করি যে পাকিস্তান থেকে কিনতে আমরা অনেক বেশি আগ্রহী, কারণ जी এখানে बहुत আবহাওয়া शुक्रिया। একটি বিষয়। জি। ठीक। बहुत शुक्रिया फैसल खान, आपके कीमती वक्त का आपने एहसान रिएक्शन के लिए आज टाइम निकाला। दोस्तों आपने फैसल खान का जो एनालिसिस है वो देखा है। आप इनसे कितना एग्री करते हैं, कितना डिसएग्री करते हैं, कमेंट बॉक्स आपके लिए खुला है, बताइएगा वहां पर जाकर। मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।